আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। শুভ সকাল ইউনাইটেড কিংডমে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে বা গুঁড়ি, গুঁড়ি যে বৃষ্টি সেটাকে আমরা বলতে পারি। আমি আমি একটা পানশালায় বসে আছি। সত্যি এটা হচ্ছে একটা পানশালায়। তো এই এই যে আমার সামনে পান আমি কি পান করছি সেটাও দেখাই। এই যে দেখেন। সো এরকম এরকম পানশালায় হয়তো আপনারা অনেকে যান। আমি যে পানশালায় আছি সেটা আপনার রমফোর্ড এরিয়াতে এই ইউনাইটেড কিংডম বা ইস্ট লন্ডনের ফার ইস্ট যে সাইকেই তো এখানেই বসে পান করছি। ঠিক আছে? আবার যে যেটা মনে করেন, ঠিক আছে? কারণ প্রত্যেকের যে যেরকম সেরকম চিন্তা করে। কেউ যদি দুধ পান করে তিনি হয়তো মনে করতে পারেন আমি দুধ পান করছি। কেউ যদি চা পান করেন মনে হতে পারে যে চা পান করতেছি। কেউ যদি অন্য কিছু পান করেন, পানীয়ের তো অভাব না। তো যে যেরকম পান করে সেরকমই মনে করবে। যাই হোক, আমি আমার অত্যন্ত একটা প্রিয় পান যেটাকে আরবিতে শরাব বলা হয়। শরাব যদিও এটা মৌলিক আবিধানিক অর্থে শরাব বলা হয়, যেটাকে নরমালি অ্যালকোহল জাতীয় নেশাজাত দ্রব্য। বাট মূলত শরাব এটা হলো গিয়ে যেকোনো পানীয়কেই বুঝানো যায়। যদিও নরমালি এটা আবিধানিক একটা অর্থ হয়ে গেছে যে শরাব বলতে নরমালি মানুষ এমন পানীয়কে বোঝায় যেটা নেশা জাতীয়। যাই হোক, আমি যেটা পান করছি ভাই এটা হচ্ছে গিয়ে শরাবান তাহুরান। এটা পবিত্র পবিত্র পানীয় আছে। যাই হোক, এক বাংলাদেশের ফ্যান বন্ধু ফলোয়ার সবাই আশা করি ভালো আছেন। মাত্র ২০ মিনিট আগে একটা পোস্ট আমার কাছে দৃষ্টিগোচর হয়েছে। যে পোস্ট আসলে আমি এই পোস্টটা নিয়েই আসলে আমার কথা বলার আছে। ভাবলাম যে আমার এটা প্রিয় পানীয় সেটা পান করতে, করতেই আপনাদের সাথে আমি একটু শেয়ার করি তো। তো আমি যদি একটু আমাকে সময় দেন তাহলে আমি বলছি। খুবই গুরুত্বপূর্ণ, আসলেই খুবই গুরুত্বপূর্ণ। কারণ গুরুত্বপূর্ণ এইজন্য যে বাংলাদেশের ইতিহাসে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, আপনারা জানেন যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, তো সেই মুক্তিযুদ্ধটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বা ভিন্ন একটা নাম দেওয়ার জন্য আপনার এটাকে গন্ডগোল বলা হচ্ছে। আমরা ছোটবেলায় শুনেছি যে গন্ডগোল, অনেক মুরব্বীরা কিন্তু বলতেন গন্ডগোল। এবং অসংখ্য অগণিত মুক্তিযুদ্ধ বিষয়ক বই যেগুলো লেখা হয়েছে সেগুলোতে কিন্তু দেখবেন যে মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিলেন, বিশেষ করে মুক্তিযুদ্ধের বিপক্ষে তারা অংশ মানে নিয়েছিলেন। মানে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলতে আমরা অনেক সময় একটা ধারণা করি আমাদের মনের মধ্যে যে সবাই খারাপ। অবশ্যই এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন তাদের অনেক সাফাই আছে, অনেক কাহিনী আছে, অনেক রিজন আছে। এটা থাকতেই পারে। আবার মুক্তিযুদ্ধের বিপক্ষেও যারা অবস্থান নিয়েছিল তাদের মধ্যে ভালো মানুষও ছিল, খারাপ মানুষও ছিল। তো আমার জন্ম ১৯৮০ সালে। মুক্তিযুদ্ধের প্রায় ১০ বছর পরে আমার জন্ম। তো আমরা তো আর বলতেই পারি না। তখন তো আমাদের বাবা-মারাই তো অলমোস্ট তারাও কিশোর-কিশোরী ছিল বা খুবই ছোট ছিলেন। কিশোর-কিশোরী বা মানে একদম ছোট ছিলেন। তো যাই হোক, আমি সেই দিকে বলছি না যে মুক্তিযুদ্ধের যে ব্যাপারটাকে গন্ডগোল বলে চালিয়ে দেয়া হয়েছে। সেটা যেহেতু আমি এখন একটা পানশালায় আছি। আচ্ছা, ঠিক আছে। এটা একটা কফি শপ। কফি তো একটা পানীয়, সেই হিসেবে পানশালা বলছে। আর আবার ওই প্রকৃত যে পানশালা বলতে সাধারণত আমরা আবিধানিক অর্থে যেটাকে পানশালা বুঝি সেটা আবার বুঝবেন না। দয়া করে বুঝবেন না। তো এই গন্ডগোল চালিয়ে দেওয়া হয়েছিল ওই কারণেই যে মুক্তিযুদ্ধটাকে হেয় করার জন্য, অবহেলা করার জন্য, তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য বা আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই বা আমি অংশগ্রহণ করতে পারি নাই, আমরা করতে পারি নাই, দলগতভাবে করতে পারি নাই। সেজন্য এই কিছু গোষ্ঠী, বিশেষ করে কিছু রাজনৈতিক দল অথবা সামাজিক কিছু দল যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই বিভিন্ন অজুহাতে। ওদের অজুহাত হয়তো ভুল ছিল অথবা সত্য ছিল। সেটা ইতিহাস বিবেচনা করবে, আমরা করব। তো তারা কিন্তু এটাকে গন্ডগোল হিসেবে চালিয়ে দিয়েছিল এবং এখনো গ্রাম অঞ্চলে আপনারা যদি মানে খুব যাদের বয়স ৭০ প্লাস আছে, তো যেহেতু তারা যুবক ছিলেন, তাগড়া যুবক ছিলেন ওই সময়ে, কিশোর বয়সটা তাদের শেষ হচ্ছে, তারা কিন্তু বলতে পারবেন। অথবা এর চেয়ে আরো বয়স্ক যারা আছে যে গন্ডগোল বলে এটাকে চালিয়ে দেওয়া হচ্ছে। তো আজকে কিছুক্ষণ আগে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে আপনারা যদি দেখতে পারেন, আমি স্ক্রিনশটটা রাখার চেষ্টা করব। কারণ যেহেতু আমরা বাংলাদেশ, আমরা যেটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, আমরা দেশের
ভালোর জন্য কথা বলি, দেশের উন্নয়নের জন্য কথা বলি, মানুষের মধ্যে ওই একতা, সমৃদ্ধি এগুলো নিয়ে কথা বলি। তো এইজন্য আমরা কারো পক্ষে না কারো বিপক্ষেও। যারা ভালো কথা বলবেন, যারা দেশের জন্য কাজ করেন, তাদের ভালো কাজগুলোর পক্ষে আমরা সবসময়, সে আওয়ামী লীগ হোক, বিএনপি, জামাত, যে কেউ হোক, এটা ধর্তব্য। তো সেই হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের পেজে আপনারা এই মুহূর্তে দেখতে পারেন, যেহেতু আমি প্রোগ্রামে লাইভ করেছি, বাংলাদেশ আওয়ামী লীগের যে ফেসবুক অফিসিয়াল পেজ রয়েছে, সেই পেজে গিয়ে আপনারা দেখতে পারবেন। সেখানে একটা পোস্ট দেয়া হয়েছে। সেই পোস্টটি কিন্তু বলা হয়েছে আপনার যে জুলাইয়ে যে গন্ডগোলটা হয়, তো আমি যদি এক্স্যাক্টলি সেটাকে কোট করি, এইরকমই হবে। আমি বলে দিচ্ছি। বাংলাদেশ, আপনারা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, আপনারা যদি বাংলাদেশ আওয়ামী লীগের পেজে যান, বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজ আছে, বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। সেই পেজে আপনারা দেখবেন যে কিছুক্ষণ আগে যে পোস্টটা দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, সেই পোস্টে কিন্তু আপনার এটা দাবি করা হয়েছে। ঠিক আছে? তো আমি আশা করব সেটা যদি আপনারা দেখেন, তাহলে এখানে দেখবেন এখন এক্স্যাক্টলি কিন্তু ৩১ মিনিট হয়েছে, 31 মিনিট এই মুহূর্তে হয়েছে এই পোস্টটা দেয়া। তো এখানে মূল ইয়েটা আমি পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি একদিকে বলছেন যে আওয়ামী লীগের ক্ষমা চাইতে হবে, আবার অন্যদিকে বলছেন যে যারা পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে, তাদের খুন সব মাফ। সেটা কিভাবে হয়? সেটাই যদি হয়, তাহলে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার কি আছে? সজীবদের জয়। বিবিসির সাথে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র তথ্য প্রযুক্তি বীর সজীবদের জয় বলেন যে প্রধানমন্ত্রী ৫ই আগস্টের আগে একটি জুডিশিয়াল কমিশন করেছিলেন সব হত্যার তদন্ত করতে। কারণ হত্যা তো শুধু ছাত্র এবং সাধারণ জনতার হয় নাই, পুলিশের হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। সেটার তো স্পষ্ট একটা তদন্ত থাকতে হবে। সেটা যেন কে দেয়? আওয়ামী লীগ সরকার জুলাই গন্ডগোলের সময় অনেক পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, উল্লেখ করে তিনি বলেন। আবার বলছি যে আওয়ামী লীগ সরকার জুলাই গন্ডগোলের সময় অনেক পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, উল্লেখ করে তিনি বলেন ৫ই আগস্টের পর থেকে ১৫ই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে তার জন্য ইউনূস সরকার ইন্ডিয়ামজি দিয়েছে। তো আপনি এক হাতে বলছেন আওয়ামী লীগের ক্ষমা চাইতে হবে, আরেক হাতে বলেছেন যে যারা পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগ নেতাগণ হত্যা করেছে, তাদের খুন সব মাপ। সেটা কিভাবে হয়? সেটাই যদি হয়, তাহলে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার কি আছে? তো মেইন আর্গুমেন্টে আমরা যাচ্ছি না। কি বলেছেন সজীব ওয়াজেদ জয়, সেটা একটা আবেদন আছে এখানে যে যাদেরকে কিছু লোকে ক্ষমা করে দেওয়া হয়েছে, আর কিছু লোকের এখন পানিশমেন্ট হবে। তো সেটার তিনি তার দলের পক্ষ থেকে, তাদের দলের পক্ষ থেকে সেটা তিনি বলতেই পারেন, তার একটা কলিগ আছে, সেটা অন্য বিষয়। বাট আমাদের মূল বিষয়টা ছিল, আপনারা যদি আবারও খেয়াল করেন যে আওয়ামী লীগের ফেসবুকে যেটা গন্ডগোল, জুলাই গন্ডগোলের কথা, তো আমরা এটা ধিক্কার জানাই। প্রথমে ধিক্কার জানাই যে যারা আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধকে যারা গন্ডগোল বলেছিল, সেটা প্রথমত আমি ধিক্কার জানাই। কারণ বাংলাদেশের জন্ম বা আমাদের দেশে যে অস্তিত্ব লাভ হয়েছে সেটা ১৯৭১ সালে। যদিও আমরা ৪৭ একবার স্বাধীনতা আমরা পেয়েছিলাম, কিন্তু আমাদের সেই স্বাধীনতাটা কমপ্লিট হয় না, যার জন্য আমাদের ১৯৭১ হচ্ছে। ১৯৭১ আমরা এটা পূর্ণ একটা স্বাধীনতার তার প্রান্তে আমরা গিয়েছি, এবং আমরা ভৌগোলিক আমরা স্বাধীনতা পেয়েছি, এবং আমরা সম্পূর্ণভাবে আলাদা হয়েছি। এবং জাতিগতভাবে যদিও বাংলাদেশের মধ্যে আরো ছোট ছোট কিছু জাতি সত্তা রয়েছে, বা সবগুলোই আমরা কিন্তু একটা জাতি হিসেবে আমরা সেই জাতির মধ্যে যদিও বাংলাদেশিরা বেশি রয়েছেন, কিন্তু তারপরেও বাকি ছোট ছোট জাতি যারা রয়েছে সবাই মিলে কিন্তু আমরা বাংলাদেশ হিসেবে আমরা আমাদের নিজেদের একটা পরিচয় আমরা পৃথিবীতে জানান দিয়েছি। নতুন একটা বাংলাদেশ নামে এটা নতুন একটা সূর্য উদয় হয়েছে মানচিত্রে, বাংলাদেশ এটা সেটাকে কিন্তু গন্ডগোল বলা হয়েছিল। ঠিক একই কায়দায় যারা গন্ডগোল বলেছিলেন, দেখেন তাদের অস্তিত্বের কথা যদি চিন্তা করেন, রাজনৈতিক অস্তিত্বের কথা বলছি, রাজনৈতিকভাবে তাদেরকে কিন্তু মানুষ এই ৫০ বছরেও কিন্তু গ্রহণ করতে পারে নাই মন থেকে। কেন গ্রহণ করতে পারে নাই? তার কারণ হচ্ছে, আমি বলি যে আপনি যেমন আপনার সন্তান, যদি আমি দেশকে সন্তানের সাথে তুলনা করি বোঝার জন্য বলছি, যে বাংলাদেশ আপনার একটা সন্তান, বাংলাদেশ নামক নামে একটা সন্তান আপনার জন্মগ্রহণ হচ্ছে, সেই সন্তানকে আপনি চান নাই, সেই সন্তান পৃথিবীতে আসো, সেই সন্তানের অস্তিত্ব লাভ করুক, সেটা আপনি চান নাই। কিন্তু সেটা জন্ম হয়েছে, যে কোনোভাবেই হোক, আপনার শত বিরোধিতা সত্ত্বেও, আপনার শত যুক্তি থাকার পরেও, অথবা আপনি হয়তো সঠিকই ছিলেন ধরে নিলাম, তারপরেও কিন্তু কিন্তু এখন এই সন্তানের নিতে চাচ্ছেন, আপনি অভিভাবকত্ব দিতে চাচ্ছেন, এই সন্তানকে আপনি বড় করবেন, লালন করবেন, তাহলে আপনাকে কি করতে হবে? এই সন্তানকে তো আপনি চান নাই, তাই না? এই জন্য এই সন্তানকে যারা পৃথিবীতে এনেছে, এই সন্তানের যারা আলোর মুখ দেখিয়েছে, তাদের কাছে, মানে বাংলাদেশের জনগণ, তাদের কাছে তো আপনি কি ক্ষমা চাইবেন না? তাদের কাছে কি আপনার ভুল স্বীকার করবেন না?
এই ভুলটা স্বীকার করার না জন্য তারা এই ভুলটা স্বীকার করতে পারে নাই ৫০টা বছর। যারাই মানে ১-২টা তো না, অনেকগুলো রাজনৈতিক দলগুলো ছিল যারা বাংলাদেশের অস্তিত্ব লাভ করে বিভিন্ন কারণ দেখিয়েছে। কিছু ভ্যালিড আছে, কিছু ইনভ্যালিড আছে। যে কারণেই হোক, যেকোনো কারণে হোক, চান নাই তো। তো এইজন্য দেখেন আমি এটা বলছি যে এই আমাদের জন্মটাকে ১৯৭১ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তারা যেহেতু এটাকে কি করে না, তাদের রেকটিফাই করতে পারে। যার কারণে বাংলাদেশের মানুষ তারা ভালো হয়তো ছিল, ভালো ব্যবসা করতে পারে, ভালো বুঝে, দুর্নীতি থেকে মুক্ত, সৎ লোক। তারপরেও কিন্তু মানুষ তাদেরকে গ্রহণ করে না। কিভাবে গ্রহণ করবে ভাই? আপনার সন্তান কিভাবে আপনাকে গ্রহণ করবে? কারণ আপনি এই সন্তানকে তো চান নাই। আপনি তো আপনার পরিবারের এই লোকদের কাছে কিভাবে মুখ দেখাবেন? আপনি তো তার অস্তিত্বই চান নাই। এখন আপনি চাচ্ছেন তার অভিভাবকত্বকে তাকে মানে বড় করতে চাচ্ছেন। তো এইজন্য এই যে ৫০টা বছর চলে গেছে, তারা কিন্তু এটাকে গন্ডগোল নাম দিয়ে কিছু লোক বা এখন বাংলাদেশকে এই মুক্তিযুদ্ধটাকে, বাংলাদেশের অস্তিত্বটাকে ছোট করার জন্য, হেয় করার জন্য গন্ডগোল নাম দিয়েছে। ঠিক একই কায়দায় বর্তমানে যেটা আওয়ামী লীগ করলো, আপনারা দেখবেন যে আওয়ামী লীগের ফেসবুকে আপনারা যদি এখনো যান, কিছুক্ষণ আগে আপনার হাফ এন আওয়ার আগে যে পোস্টটা দেওয়া হয়েছে, সেখানে এই জুলাইটাকে কিন্তু গন্ডগোল নামে তারা অভিহিত করছে। একই কায়দায়, সেম একই কায়দা। কারণ ইতিহাস থেকে মানুষ কিন্তু শিক্ষা নিতে হবে। এজন্য ইতিহাসটা কি, যেটা আমার গত হয়ে গেছে, যেটাতে আমরা প্রবেশ করতে পারবো না কখন, যেটাকে আমরা শুধুমাত্র বাইরে থেকে দেখতে পারবো, পড়তে পারবো, বুঝতে পারার চেষ্টা করবো, কিন্তু কখনই সেটাকে আমরা ঠিক করতে পারবো না। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটাকে কিন্তু ঠিক করতে পারবো না। কিন্তু সেটা থেকে আমরা শিক্ষা নিতে পারবো, তাই না? শিক্ষা নেওয়াটা এই জন্যই তো আমরা হিস্ট্রি বা আমাদের ইতিহাসগুলো আমরা পড়ব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে অসংখ্য অগণিত আপনার উদাহরণ দিয়েছেন, কাহিনীগুলো বলেছেন, কেন বলেছেন আল্লাহ নিজে স্পষ্ট করে বলে দিয়েছে। তারপরে আপনারা যারা হিন্দু রয়েছেন, হিন্দুরা আপনাদের বেদ, গীতা, মহাভারত এগুলো আপনারা পড়েন, তারপরে এখানে তো অনেকগুলো ঘটনাগুলো দেয়া হচ্ছে। কি জন্য এই ঘটনাগুলো দেয়া হচ্ছে? যাতে করে পড়ে মানুষ একই ভুলটা যেন আমরা আবার না আঁকি। তো এই আমি দেখেন সেইম একই ভুলটা করেছে, যেটা গত ৫০টা বছর বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা ছিলেন, স্বাধীনতা বিরোধী বলতে যারা স্বাধীনতা চান নাই বাংলাদেশ হইতো, তারা যে কাজটা না করে মানুষের কাছে খুবই অজনপ্রিয় ছিলেন, ঘৃণিত ছিলেন এবং মানুষ তাদেরকে ভালোভাবে গ্রহণ করতে পারে রাজনীতিবিদ হিসেবে, আমি মানুষ হিসেবে না। তো একইভাবে আওয়ামী লীগ যদি এই বাংলাদেশের মানুষের উপর জুলাইয়ের মধ্যে প্রায় ১,০০০-এর উপরে মানুষের শহীদ হয়েছেন, তাদের প্রাণ চলে গেছে, ঠিক একইভাবে আওয়ামী লীগের অনেকে মানুষ মারা গেছে, ছাত্রলীগের মানুষ মারা গেছেন, বাংলাদেশের পুলিশ সদস্য সহ আরো অনেক সামরিকদের সঙ্গে মানুষ মারা গেছেন। কিন্তু এটাকে গন্ডগোল বলে চালিয়ে দিয়ে, কারণ কেন গন্ডগোল বলা যাবে না? তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে আপনি কি করা হচ্ছে, একটা গন্ডগোল বলতে পারতে পারবেন না, পারাটা একটা ধৃষ্টতার। তো ঠিক একইভাবে জুলাইটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা কমপ্লিট করার জন্য এখানে আপনার আরেকটা যুদ্ধ। এটাকে আপনাদের সেই যুদ্ধকে আপনি দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ বলতে পারেন, পূর্ণ স্বাধীনতা যুদ্ধ বলতে, যে কোনোটা হতে পারে। এটা জাতির জীবনে বারবার আসবে। স্বাধীনতা হওয়ার পরে মানুষ, এটা পৃথিবী আকর্ষিত কন্টিনিউয়াসলি চলতে থাকবে, জেনারেশনের উপর ডিপেন্ড করে। কারণ ১৯৭১ সালে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, কারণ তারা মনে করেছিলেন যে না, এই পাকিস্তানিদের সাথে আর থাকা যাবে না। না, সেটা ছিল ওই জেনারেশনের সিদ্ধান্ত। এজন্য তারা কি করেছেন, তাদের কিছুই ছিল না, তারপরেও তারা অস্ত্র হাতে নিয়েছেন, যুদ্ধ করেছেন, জীবন দেওয়ার জন্য কিন্তু তারা ছাপিয়ে পড়েছেন। ঠিক একইভাবে আপনার ১৯৯০-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানেও এই জেনারেশনের মানুষরা প্রতিবাদ করেছে যে না, আর এরশাদ কাপুরে আর ছাড় দেওয়া যাবে না। তো ঠিক একইভাবে আবার ২৪-এর এই জুলাই এসেও কি করা হয়েছে, নিউ জেনারেশন তো বলেছে যে না, শেখ হাসিনাকে আর ছাড় দেওয়া যাবে না, সময় শেষ হয়ে গেছে, আমাদের এগিয়ে যেতে হবে। তো এরকম কিন্তু আরো আসবে। এরকম ছোট ছোট অভ্যুত্থান, ছোট ছোট গণ অভ্যুত্থান, বড় অভ্যুত্থান, রিফর্ম, এগুলো আসতেই থাকবে। কারণ আমরা চাই বাংলাদেশকে এটা অনন্য উচ্চতায় নিয়ে যায়। যাই হোক, আমি যে ব্যাখ্যাটা বলছি, আমি জানি এটা প্রতি আমার এই কথাটা হচ্ছে কোনো একটা রাজনৈতিক দলের প্রতি আমার হিংসা বা বিদ্বেষপূর্ণ না। এটা হচ্ছে আমি ইতিহাসের সাথে একটা লিঙ্ক করার চেষ্টা করছি। যেভাবে ১৯৭১ সালের যে মুক্তিযুদ্ধ, আমাদের মহান মুক্তিযুদ্ধটাকে যেভাবে গন্ডগোল বলে চালিয়ে দেওয়া হয়েছিল, এখনো আছে, এখনো অনেকের মুখে আপনারা শুনতে পান। ঠিক একইভাবে এই জুলাইয়ে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এটা বাংলাদেশে নতুন একটা ধাপে প্রবেশ করার জন্য যে আমাদের নতুন প্রজন্ম যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, সেইটাকেও কিন্তু এরকম গন্ডগোল বলে আওয়ামী লীগ এখন চালানোর চেষ্টা করছে, যেটা এই মুহূর্তে আধা ঘন্টার আগে তাদের যে ফেসবুক পোস্ট দেওয়া আছে, সেখানে আপনারা দেখতে পান এটাকে তারা গন্ডগোল বলেই কিন্তু চালানোর চেষ্টা করছে। তো অবস্থাটা কি হবে আমি তো লিঙ্ক বলে দিলাম। যারা ১৯৭১ সালে স্বাধীনতার পক্ষে ছিল না, বিপক্ষে ছিল, তারাও এটাকে গন্ডগোল বলে চালিয়ে দিয়েছিল। এবং তারা কিন্তু দেখেন গত ৫০ বছরে তাদের অনেক সততা, অনেক বুদ্ধিমত্তা, অনেক ভালো কাজ, অনেক ভালো মানুষ, এমনকি অনেকে তারা ২ বার মন্ত্রিত্ব দায়িত্ব যে দুর্নীতি ছাড়াই তারা চালাতে পেরেছে, কিন্তু তারপরেও মানুষের কাছে গ্রহণযোগ্যতা পান নাই, দেশের মানুষ তাদেরকে গ্রহণ করে নাই। তো আওয়ামী লীগের একই অবস্থা হবে। যারাই মানে এই ধরনের বিপ্লব, মহাবিপ্লবগুলোকে মানুষের কল্যাণের জন্য যেগুলো হয়, এগুলোকে গন্ডগোল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হবে, তাদেরই একই অবস্থা হবে। তো এটা থেকে শিক্ষা নেওয়া দরকার আমার মনে হয়। যে অবশ্যই আমি বাংলাদেশের প্রত্যেকটি দল যারা আছে সবাই শুভাকাঙ্ক্ষী, আমার মতো আপনারও শুভাকাঙ্ক্ষী যে আমাদের এই দলগুলাই তো দেশ খেলাবে, তাই না? তারাই তো দেশের বৃহৎ আকারে চিন্তাধারা করে, তাদেরকে গাইড করা, তাদেরকে পরামর্শ দেওয়া,
তাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া তো আমাদের দায়িত্ব। কারণ তারা যত ভুল কম করবে, বাংলাদেশ তত এগিয়ে যাবে। তারা যত বেশি ভুল করবে, তত বাংলাদেশ আপনার পিছিয়ে যাবে। এজন্য আমার দাবি থাকবে ইনশাআল্লাহ যে আওয়ামী লীগে তারা যে খণ্ডগুলো চালিয়ে দিয়েছেন, তারা এই স্টেটমেন্ট থেকে সরে আসবেন। তাদের ভুল তারা যেরকম তারা মনে করেন স্বীকার করবে, এটা তাদের ব্যাপার, তারা তাদের মতো করবেন। চান না তারা করবেন না। কিন্তু আমরা যেন যে ভাই মহান মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে সেটাকে যেভাবে যারা খাটো করেছে, তাদের যে অবস্থান হয়েছে গন্ডগোল চালিয়ে দেওয়ার জন্য, ঠিক একইভাবে আমাদের যে নতুন যে স্বাধীনতা, নতুন যে চিন্তাধারায় প্রজন্ম নতুন করে দেশটাকে এগিয়ে নেওয়ার চিন্তা করে, সেটাকেও যারা গন্ডগোল বলবে, তাদেরও একই অবস্থা হবে। আল্লাহ শেষ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।